প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। কক্সবাজারে অংশ নেবেন 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে। মাগুরায় শিশু আসিয়ার মৃত্যুতে বিভিন্ন স্থানে কর্মসূচি। দোষীদের দ্রুত বিচার দাবি। শোক সন্তপ্ত পরিবারের পাশে মহিলা দলের নেত্রীরা। ঈদ সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। অনলাইনে শুরু ট্রেনের টিকিট বিক্রিও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিয়ে কক্সবাজার গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের বৈঠকে গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যুটি। সকাল 10টার দিকে জাতিসংঘের মহাসচিবকে বহনকারী গাড়িটি তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে নিজ দপ্তর থেকে এগিয়ে এসে গুতেরেসকে স্বাগত জানান ইউনুস। গুতেরেসকে নিয়ে নিজ দপ্তরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কক্সবাজার যান। কক্সবাজারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকি আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় গেছেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে আন্তোনিও গুতেরেস 4 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। মাগুরায় মৌন মিছিল করেছে জেলা মহিলা পরিষদ। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে দাবি জানানো হয়। এদিকে আসিয়া হত্যার বিচার দ্রুত করার দাবিতে মানববন্ধন করেছে তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগর শাখা। বিকেলে নগরীর 0 পয়েন্টে বক্তারা হত্যাকারীদের জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানান। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে বরিশালেও। সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, ধর্ষণ ও হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিক্ষোভ মিছিল করে বাসদও। অন্যদিকে শিশু আসিয়ার আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা হয়েছে সাতক্ষীরায়। জুম্মার নামাজের পর শহীদ আসিফ চত্বরে এ জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মাগুরায় শিশু আসিয়ার শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করেছেন মহিলা দলের নেত্রীরা। তারেক রহমানের পক্ষ থেকে আসিয়ার স্বজনদের সমবেদনা জানান তারা। সকালে আসিয়ার মায়ের সাথে দেখা করে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, অতীতে ধর্ষকদের যথাযথ বিচার না হওয়ায় এ ধরনের সামাজিক অপরাধ বন্ধ হচ্ছে না। এ সময় আসিয়ার মায়ের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন আফরোজা আব্বাস। পরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মাগুরার প্রথম শহীদ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বির বাড়িতে যান। তার পরিবারকেও সান্ত্বনা দেন। তখনই যখন দৃষ্টান্তমূলক শাস্তি পাবে যারা সহিংস ঘটনাগুলো ঘটাচ্ছে, এদের জন্য জনসমক্ষে ফাঁসির কাজটা ঝুলানো হতো। 2-1টা শুরু হলেই এই সহিংসতা কমে যাবে। তাহলে আমরা নারীরা নিরাপদ বোধ করব। কারণ এখন এই দেশ এমন একটা দেশে বসবাস করছি আমরা, শেখ হাসিনা এমন একটা দেশ সৃষ্টি করে গেছে যে ধর্ষণ করলেই তাকে পুরস্কৃত করা হতো, যেখানে একটা শিশু বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। এই যে আসিয়ার ধর্ষণের পরে 8 বছরের আরো 2-3টা বাচ্চা ধর্ষিত হয়েছে। একটা বয়স্ক মহিলা তাকে বাসের মধ্যে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। তো এখানে যে দেশে এখন হাসিনা এমন একটা সিস্টেম শুরু করে গেছে যে শিশু বাচ্চা থেকে বয়স্ক কেউই নিরাপদ না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে বিএনপি। নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রিজভী জানান, সারা দেশে নারী ও শিশু নির্যাতন ও হত্যার ঘটনার তথ্য সংগ্রহ ও নিপীড়িতদের জন্য স্বাস্থ্য ও আইনি সহায়তার জন্য 2টি সেল গঠন করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে সেল 2টি কাজ করবে। দেশে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আইনি ও স্বাস্থ্যসেবা সেল এবং এরা এখন থেকে সার্বক্ষণিক এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে
মানে তাদের মানে সজাগ থাকা, এগুলোকে মানে পর্যবেক্ষণ করা এবং দ্রুত মানে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে। একটি শান্তি, স্বস্তি এবং নিরাপদ আমাদের এই সমাজ নিশ্চিত করার জন্য এবং মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং আমাদের যারা পেশাজীবীরা রয়েছেন, আইনজীবী এবং চিকিৎসকরা, তারা কাঁধে কাঁধ মিলিয়ে বিষয়ে কাজ করবেন। সম্প্রতি বিএনপির বিরুদ্ধে সম্মিলিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর ওয়ারির ৪১ নম্বর ওয়ার্ডস্থ দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, ফ্যাসিবাদের সেই পুরনো প্রচার যন্ত্রগুলো আবারও মাথা চারা দিচ্ছে, যেগুলোর মালিক বড় ব্যবসায়ী সিন্ডিকেট। শুধু গণমাধ্যমে নয়, একটি দল বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইশরাক বলেন, বিএনপির নামে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাদের দল থেকে ব্যবস্থা নেওয়া হবে। কেউ দলের ভাবমূর্তি নষ্ট করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে জিরো টলারেন্স অবস্থান নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ করা জরুরি। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ঈদ সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। প্রথম দিনে মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রি বেশি। ছুটির দিন হওয়ায় টিকিট বেশি বিক্রি হচ্ছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। শুরু হয়েছে ট্রেনের টিকিট বিক্রিও, তবে শতভাগ টিকিটই অনলাইনে ছাড়ায় ভিড় নেই রেল স্টেশনে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। ঈদ সামনে রেখে শুরু হয়েছে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম। কাউন্টারগুলোতে এখনও পুরোদমে টিকিট বিক্রি শুরু হয়নি। তবে প্রথম দিন গাবতলী বাস টার্মিনালে সকাল ৯টা থেকে দক্ষিণ পূর্বাঞ্চলগামী পূর্বাশা ও রয়্যাল বাস কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশী যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। ঈদযাত্রা ঝামেলামুক্ত করতে আগেভাগে টিকিট প্রত্যাশীরা ভিড় করছেন কাউন্টারে। নির্বিঘ্নে ও নির্ধারিত মূল্যে টিকিট কিনতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। আমি 4:15 গাড়ি পেয়েছি। মাশাআল্লাহ, এখানে তেমন কোনো চাপাচাপ মনে হচ্ছে না যে টিকিট পাওয়ার বিষয়ে। ঢাকা থেকে চুয়াডাঙ্গাতে বিকালে টিকিট কাটছি, তো পেয়েছি, বাট একটু পিছনের দিকে। আর অবশ্যই যাব ফ্যামিলির সাথে ঈদ করার জন্য। ছুটির দিন ও অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন হওয়ায় বাসের টিকিট বিক্রি ভালো হচ্ছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। আর আজকে ছুটির দিন, আজকে প্রথম ঈদের টিকিট ছাড়ছি, আজকে সারাটা একটু বেশি আছে। আমাদের সরকারি রেট অনুযায়ী বিক্রি হচ্ছে 750 টাকা। এসি গাড়ি বিক্রি হচ্ছে 1200, 1400, 1600। এক একটা গাড়ি এক এক রকম কোয়ালিটি। তবে টিকিট প্রত্যাশীদের কেউ কেউ অভিযোগ করেছেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সময়ে টিকিট হাতে পাননি তারা। সিরিয়াল ছাড়াও আর কি টিকিট কাটার সুযোগ দিচ্ছে, সামনে থেকে এই ঘটনাটাই ঘটছে। তারা আসি প্রায় আধা ঘন্টার উপরে আছে, কিন্তু এখানে মাঝে মাঝে কিছু সিরিয়াল ব্রেক করে মহিলাদের টিকিট দিয়ে দিতেছে আমাদের আগেই। এদিকে বাসের পাশাপাশি শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। ট্রেনের টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল অংশের জন্য টিকিট দেওয়া হয়েছে। সেখানে আমাদের 15,773টা আসনের বিপরীতে টিকিট দেওয়া হয়েছে। আমার কাছে যে তথ্য আছে, 8টা থেকে 8:30টার ভিতরে 20 লক্ষের মতো হিট হচ্ছে। দুপুর 2টা থেকে অনলাইনে বিক্রি হচ্ছে দেশের পূর্বাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে ঈদ উপলক্ষে পূর্বাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর 2টা থেকে শতভাগ টিকিট বিক্রি করা হয়েছে অনলাইনে। আজ বিক্রি হচ্ছে 24শে মার্চের টিকিট। 25 মার্চের টিকিট বিক্রি করা হবে 15ই মার্চ। 26 মার্চের টিকিট বিক্রি করা হবে 16ই মার্চ। 27শে মার্চের টিকিট বিক্রি করা হবে 17ই মার্চ। 28 মার্চের টিকিট বিক্রি করা হবে 18ই মার্চ। 29 মার্চের টিকিট বিক্রি করা হবে 19 মার্চ এবং 30 মার্চের টিকিট বিক্রি করা হবে 20 মার্চ। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানান, প্রতিটি আন্তনগর ট্রেনের আসনের অতিরিক্ত 25% স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। ঈদ যাত্রার টিকিট কেনার পর তা আর ফেরত নেওয়া হবে না। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারছেন যাত্রীরা। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও বেড়েছে চালের দাম। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চাল। অল্প কিছু কোম্পানির জিম্মির কারণেই দাম বাড়ছে বলে অভিযোগ বিক্রেতাদের। দাম কমেছে মাছের। সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেলের।
স্বস্তি আছে চিনি, সেমাই সহ রোজা ও ঈদ কেন্দ্রিক আইটেমগুলোর। লেবু ও দু একটি পণ্য ছাড়া বেশিরভাগ সবজিতে আছে স্বস্তি। কমেছে মুরগির দামও। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। দীর্ঘদিন চালের বাজারে স্বস্তি বিরাজ করলেও আবারও চড়েছে পণ্যটির দাম। আমদানি স্বাভাবিক থাকার পরেও কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে বেশিরভাগ চালের দাম। বিক্রেতারা বলছেন অল্প কিছু কোম্পানির একচেটিয়া বাজারজাতের কারণেই বাড়ছে চালের দাম। সহসাই কমার সম্ভাবনা দেখছেন না তারা। বিয়ার আটায় আপনার মোটা চাল, এই যে মিনিকেট চাল 3-4 টাকা প্রতি কেজি দিতে পারছে হিসাবে করে। 84-85 টাকা ওরা মেইলে রেট করছে, আনতে আরও 2 টাকা কর, 85-86, তার মানে 90 টাকা করে ফেলছে 1 কেজি চাল। আর সিজন আসতে এখন আরও 1-1.5 মাস, মিনিমাম 1-1.5 মাস বাকি আছে। এই 1-1.5 মাসের ভিতর তারা আমার মনে হয় 100 টাকা কেজি করবে। আমার 42-43 চলতে আছে রানিং, আমি ব্যবসা করতে আছি। আমরা সিজনে চালের দাম কম পাইছি। এখন এই কর্পোরেট কোম্পানিগুলো নাম পারমিশন দেওয়ার পরে তারা কিন্তু কৃষকের দিকে চাল বেশি দামে কিনা গোডাউনজাত করে রাখে, তার চেয়ে তারা বেশি মুনাফা করার জন্য। কিন্তু এটা মেলারা তখন দিয়ে এরকম করে নাই। স্বস্তি মাছের বাজারে কেজিতে 1 থেকে 200 টাকা কমার কথা বলছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। কমার কিছু দেখতেছি না তো, মাছটা একই অবস্থা দেখতেছি, দাম আগে যেরকম মনে হয় একই অবস্থা। খুব বেশি এক্সপেন্সিভ বলা যাবে না, বাজার স্থিতিশীল আছে, 2-1টা পণ্য ছাড়া আর কি। এই বল আগেই কিনে আছি আমরা 1000 টাকা কেজি কিনে আছি, আজকে বেচলাম 700 টাকা কেজি, কেজিতে 200-300 টাকা কমছে। কিছুদিন ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল থাকলেও এখন সরবরাহ স্বাভাবিক। চিনি, সেমাই ও ঈদের সময়ে প্রয়োজনীয় পণ্যের দাম আছে নাগালের মধ্যেই। সেমাই, পোলাও চাল, সমেত ঈদ, এগুলো চাহিদা ভালো। ছোলার দাম কমছে 100 টাকা কেজি, চিনি 120 টাকা কেজি, সাদা চিনি, লাল চিনি প্যাকেট 140 টাকা কেজি, সরবরাহ ভালো আছে। ঈদের আইটেমের মোটামুটি আল্লাহর রহমতে এবার অনেক কম, কোনো কিছু বাড়ায় নাই, আগের মতোই দাম আছে। সবজির বাজারে লেবু, বেগুন সহ 2-1টি পণ্যের দাম বাড়লেও স্থিতিশীল বেশিরভাগ সবজির দাম। আগে ওজার মধ্যে অনেক দাম প্রথমের দিকে গেছে, এখন মোটামুটি সহন পর্যায়ে আছে। এখন মোটামুটি ভালো, শুধু লেবুর দাম একটু বাড়তি। টমেটো হলো 20 টাকা কেজি চলে, উস্তাটা হলো আপনার 60 টাকা কেজি পাইকারি। ব্রয়লার মুরগি 10 টাকা কমে 190 টাকা এবং সোনালী কেজিতে 30 টাকা কমে 280 টাকা বিক্রি হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উল ফিতরের বোনাস ও 25 ভাগ উৎপাদন বোনাস সহ বিভিন্ন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 10টা থেকে গাজীপুরের তেলিপাড়ায় আন্দোলনে নামেন স্মক্স নামে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা। পুলিশ জানান সকাল 8টায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঈদ বোনাস সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পরে সকাল 10টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। অনেকেই হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন। এদিকে আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানায় প্রায় 1200 শ্রমিক কাজ করছেন। দীর্ঘদিন কাজ করলেও তাদের ওভারটাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি ও বাৎসরিক টাকা পান না তারা। এই অবস্থায় ঈদ বোনাস, ওভারটাইম বিল, জিএম এর পদত্যাগ সহ 14 দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন তারা। তরমুজের ব্যাপক ফলন হয়েছে পটুয়াখালীতে। ভালো দাম পেয়ে খুশি চাষিরা, তবে জেলায় পাইকারি বাজার না থাকার আক্ষেপ তাদের। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের রিপোর্ট। পটুয়াখালীর বিস্তীর্ণ জমিতে চাষ হয়েছে তরমুজের। গ্রেড 1, লাকি ড্রাগন, এশিয়ান 3 সহ বিভিন্ন জাতের তরমুজের ফলনও হয়েছে বেশ। ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। রোজায় সারা দেশে চাহিদা বেড়েছে তরমুজের, ফলন আর দামে খুশি চাষিরা। 4-5টা জাতের তরমুজ লাগাইছি, খুবই ভালো সবগুলোই, কিন্তু ফলনও অনেক সুন্দর এবছরের তুলনায়। ইনশাল্লাহ ভালো কিছু হইবে এমন কিছু আশা করা যায়। তবে জেলায় বড় কোনো পাইকারি বাজার না থাকায় মাঠেই তরমুজ বিক্রি করেন কৃষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা মাঠ থেকেই কিনে নিচ্ছেন এসব ফল। ঢাকায় দিয়ে অনেক পার্টি আইসে, আরদে নেবে করে আমরা কইছি যে না আরদে দেবো না, খেতে পাইলে বেচা বিক্রি করবো। এর মধ্যে কাস্টমার বহুত আইতেছে যাইতেছে, 3 কেনি 20,000 টাকা হয়ে গেছে, আমরা 20 লাখ টাকা কই বললে গেছে, আমরা কইছি যে না 30 থেকে 35 লক্ষ টাকা পাইলে সারমো, নালিতে সারমো না। যে ফল থাকবে নেক্সট ওটা দ্বিতীয়বার বা তৃতীয়বার কাটা যাবে, এরকম হিসাব করে আমরা ফল কাটবো ইনশাল্লাহ। প্রচুর পরিমাণ ফল আছে এবং ছোট বড় মিলে অনেক অনেক ফল আশা করি ইনশাল্লাহ এবছর
ভালো কিছু মুনাফা পাবো। পটুয়াখালীর বাজারে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ। আকার ভেদে প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। এবছর ৩,০০০ কোটি টাকার মতো তরমুজ বিক্রির আশা কৃষি বিভাগের। আবহাওয়া জলবায়ু যদি ভালো থাকে, এবছর পটুয়াখালী থেকে ৩,০০০ কোটি টাকার উপরে তরমুজের কৃষকরা বিক্রি করতে পারবেন এবং তরমুজ চাষিরা অত্যন্ত লাভবান হতে পারবেন। তারা তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবে। এবছর পটুয়াখালীতে ২৮,৫০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। গেল বছরের তুলনায় তা ৫,০০০ হেক্টর বেশি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ৩ দফা জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.ম.স. আরিফিন সিদ্দিকের মরদেহ আজিমপুর কবরস্থানে শায়িত করা হয়েছে। প্রথম জানাজা হয়েছে রাজধানীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনের সামনে। সকাল ১১টায় এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। জানাজা শেষে উপাচার্য জানান, সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরিবারের সম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জানাজার ব্যবস্থা করা হয়নি। পরে ধানমন্ডির ঈদগাঁও মসজিদের দ্বিতীয় জানাজা এবং মসজিদের বাইরে আরেক দফা জানাজা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মরহুমের সহকর্মী, অসংখ্য ছাত্র শিক্ষক, শুভাকাঙ্ক্ষী জানাজায় অংশ নেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রখ্যাত এই শিক্ষাবিদ। কাছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্তক্রমে তাকে এই দুটো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী তার কবরের যে স্থান সেটিও পরিবারের সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে আলাপের মাধ্যমে, এবং আমরা সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং আমরা সেই সিদ্ধান্তের অনুগামী থাকব। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে ফরিদপুরে। কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কুর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান ও রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস চাঁদাবাজির অভিযোগে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির এক অংশ। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার। রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ রাউন্ড তাজা ও ১২ রাউন্ড ব্যবহৃত গুলি উদ্ধার করেছে বিজিবি। এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন বড়কল ৪৫ বিজিবি জোনের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াসিন হোসেন। অর্থোপেডিক চিকিৎসক ডাক্তার আতাউল হকের বিরুদ্ধে ভুল চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে জয়পুরহাটে। সকালে স্থানীয় প্রেস ক্লাবে এতে লিখিত অভিযোগ তুলে ধরেন ওই ভুক্তভোগী। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। দুপুরে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া। দূষণ মোকাবিলায় ক্লিন বাংলাদেশের উদ্যোগে প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার স্থাপন করা হয়েছে চট্টগ্রামে। সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগরীর কাজী দেউরি বাজারে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পল্লীকবি জসিমউদ্দিনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে ফরিদপুরে। সকালে শহরের অম্বিকাপুরে কবির পারিবারিক কবরে পুষ্পাঞ্জলি অর্পণ করে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা সহ অন্যরা। সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর দুর্গাবাড়ি মন্দিরে দোল মঞ্চে আবির ও রং মাখিয়ে উৎসবটি পালন করে শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।